নমস্কার, আমি সৌরভ। আপনাদের জন্য নিয়ে এসেছি ল্যান্ড অফ থ্রিলসের আজকের নিবেদন, উঠতি লেখিকা পর্ণা দেবনাথের কলমে মুখোশ। শ্রোতা বন্ধুরা, গল্প শুনে গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর এমন ভিন্ন স্বাদের আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন গল্প শোনা যাক। না না, আমি সত্যি বলছি, অবিকল এই ধরনের মুখোশ। হ্যাঁ গো, একদম অবিকল, সেম টু সেম এই ধরনেরই মুখোশ আমি এর আগেও দেখেছি অরিত্রদা। ঠিক এমনই, একদম হুবহু। শুভঙ্করের কথাটা শুনে অরিত্রর হাত থেকে মুখোশটা নিয়ে আবার দেওয়ালে টাঙিয়ে রাখল। লালচে রঙের মুখোশটার দিকে তাকিয়ে বলল, অসম্ভব নাও হতে পারে। আসলে এটা আমি ছোটনাগপুর থাকাকালীন এক স্থানীয় বাজার থেকে কিনেছিলাম। ওখানে সমস্ত মুখোশের মধ্যে এটা একেবারে আলাদা ছিল, তাই কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন তুই এমন ধরনের ডিজাইন আরও দেখে থাকলে তাতে অদ্ভুত কিছু নেই। বছর 32-এর অরিত্র আর ওর ছোট ভাই শুভঙ্করের কথোপকথনের মাঝেই দরজার কলিং বেল বেজে উঠল। অরিত্র গিয়ে দরজাটা খুলতেই দেখল কৌস্তব আর শ্রীতমা দাঁড়িয়ে, দুজনের পিঠেই দুটো ব্যাগ। কি ব্যাপার অরিত্রদা, এই তো বললে বেরোবে, এখন আবার নিশ্চয়ই শুভঙ্করের সাথে গল্প করতে বসে পড়েছ? আরে না না, একদমই না। আয় আয়, ভেতরে আয়। আসলে অরিত্রদার দেওয়ালে টাঙানো এই মুখোশটা নিয়েই একটু আলোচনা গল্প হচ্ছিল আর কি। মুখোশটা একটু ভালো করে দেখ তো কৌস্তব, কেমন অদ্ভুত ধরনের ডিজাইন না? বেশ কেমন ইউনিকও বটে, তাই আর কি সেটা নিয়ে একটু কথা বলছিলাম। ততক্ষণে কৌস্তব আর শ্রীতমা ঘরের ভেতর ঢুকে এসেছে। আসলে রানীগঞ্জ আসানসোলের মতো এই জায়গায় এমন থাকার জায়গা পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার, কারণ বেশিরভাগ জায়গায় এখানে খনি আর ফ্যাক্টরিতেই ভর্তি। বাতাসের কালো চাদর আর মাটির কালো স্তরে লুকিয়ে থাকা খনিজের মধ্যে লুকিয়ে থাকা সোনাও এখানের গরম দাবদাহের পরিবেশকে ঠান্ডা করতে পারেনি এই রোদে শুকনো বৈশাখ মাসকে। এই সত্যি তো, মুখোশটা তো ভীষণ অদ্ভুত। এই অরিত্রদা, কোথা থেকে পেলে গো এই মুখোশ? আগে দেখিনি তো। আরে সেটাই তো বলছি, অরিত্রদা এখানে এসে এই মুখোশটা ব্যাগ থেকে বের করেছে। কি জানি বাবা, কোথাকার কান্নাকার মুখোশ, কেমন একটা অদ্ভুত দেখতে। তোদের এই মুখোশ নিয়ে চর্চা শেষ হলে এবার বেরোনো যাক। অরিত্র যেন এই পুরো কথোপকথনে এক প্রকার বিরক্ত হয়েই কথাটা বলল। বয়সে এখানে সবার থেকে বড় অরিত্র। অরিত্র ব্যানার্জি পেশায় একজন ভূগোল শিক্ষক, তবে প্রত্যেক গরমের ছুটিতে এভাবে বিভিন্ন জায়গায় বেরিয়ে সেখানকার সার্ভে করাটা এক প্রকার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে এখন। সাথে থাকে শুভঙ্কর ব্যানার্জি, বয়স 25, সদ্য একটা বেসরকারি অফিসে চাকরি পেয়েছে। আর শ্রীতমা কৌস্তব শুভঙ্করের বন্ধু কাম কালিগ, সমবয়সী। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। এমনিতেও প্রায় বিকেল হতে চলল, এখন যদি না বেরোই তাহলে ওইদিকে আবার ফিরতে অনেক রাত হয়ে যাবে। না না, আর দেরি করা ঠিক হবে না। শ্রীতমা চ, কৌস্তব চরে, গাড়িতে গিয়ে উঠি। চলো দাদা, তুমিও আসো। শুভঙ্করের কথায় সায় দিয়ে যে যার নিজের ব্যাগ নিয়ে চারজন ঘর থেকে বেরিয়ে গেল। তবে অরিত্র ঘর থেকে বেরোনোর আগে কি মন হতে দেওয়াল থেকে মুখোশটা নামিয়ে ব্যাগে পুরে নিল। হোটেল থেকে নেমেই সকলে একটা 4 চাকা গাড়িতে উঠে বসল। বাইরের রোদের তপ্ত রাস্তায় চাইলে বাইক নিয়ে যাওয়াই যেত, কিন্তু না, সেই কষ্ট করতে ইচ্ছুক নয় কেউই। ওদের গন্তব্য এখন কুলটি। রানীগঞ্জ আসানসোল থেকে খানিক দূরেই অবস্থিত এই গ্রাম। সেখানে বিকেলে একটু বনফায়ার, হাসি মজা এইসব করেই চলে আসবে 4 জন। আচ্ছা অরিত্রদা, বলছি এইখানে
তুমি এর আগেও এসেছো? না, এর আগে কখনো কুলটি যাওয়ার সুযোগ হয়নি। আসলে কুলটি জায়গাটা কয়লা খনির জন্য যেমন প্রসিদ্ধ তেমনই কুখ্যাত। সে তো বটেই। দিনে দুপুরে কয়লা কর্মীর খুন, তাদের এদিকে ওদিকে লাশ পড়ে থাকা, কয়লা মাফিয়ার দিনে দুপুরে দৌরাত্ম্য, তার প্রভাবে মানুষের গ্রাম ছেড়ে চলে যাওয়া, এই সবের প্রভাবেই কুখ্যাত হয়ে উঠেছে আমাদের এই কুলটি। হ্যাঁ, তাহলে আমরা যে যাচ্ছি, মানে বিকালে সেখানে কোনো অসুবিধে হবে না তো? না মানে আমি বলতে চাইছি যে জায়গাটা সেফ তো? আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা অ্যাবান্ডেন্ড, লোকজন থাকে না বললেই চলে। আর তাছাড়া আমরা তো এর আগেও এমন অনেক জায়গায় গেছি। গাড়ি চালাচ্ছে অরিত্র নিজেই। গাড়ির মধ্যে চলতে থাকা এসিটির থেকেও বেশি ঠান্ডা প্রকৃতির মানুষ ইনি। কখনো রেগে চিৎকার করেননি কারোর ওপর। ওনার এই অদ্ভুত স্বভাব নিয়ে কম ভাবনা আসে না বাকিদের মনে। তবে উনি নিজের মতোই। গাড়ির জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরের খনির শহরের সূর্যাস্ত। প্রায় 1 ঘন্টা পর কুলটিতে পৌঁছে একটা মন্দিরের পাশে গাড়ি থামালো অরিত্র। 4 জন গাড়ি থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে প্রায়। অন্ধকার অল্প অল্প করে গ্রাস করছে চারিদিক। সামনে উঁচু নিচু পথ, বেশ কিছুটা দূরে একটা পুকুর দেখা যাচ্ছে। তাকে ঘিরে বেশ কিছু বড় বড় গাছপালা অন্ধকারে রীতিমতো দানবের মতো লাগছে। আলো বলতে ওই মন্দিরে চলতে থাকা একটা লণ্ঠন। কেউ যেন প্রতিদিন এসে এই মন্দিরের লণ্ঠন জ্বালিয়ে এই প্রাণহীন দেশেও সামান্য প্রাণের শেষ নিঃশ্বাসটুকুর প্রমাণ দিয়ে যায়। ফোনের টর্চ লাইটটা জ্বালিয়ে নে সবাই, এখানে অনেক অন্ধকার, সাবধানে। 4টে ফোনের টর্চ লাইট আর শুকনো পাথুরে মাটির ওপর 4টে মানুষ হেঁটে যাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই চারিদিকে। 3 জনের হাতেই ডিজিটাল ঘড়ি। শুধু অরিত্রর হাতেই রয়েছে একটা অ্যানালগ ওয়াচ, যেটার কাঁটাগুলো টিক টিক শব্দেও যেন এখানকার অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাছগুলো সতর্ক হয়ে যাচ্ছে। খানিকটা দূরে থাকা পুকুরের পাশে ওরা 4 জন বনফায়ারের ব্যবস্থা করল। এখানে আশেপাশে এমনিও অনেক শুকনো কাঠ পড়ে আছে, সেগুলো দিয়েই আপাতত আগুন জ্বালিয়ে নি। যেমন কথা তেমনই কাজ। আগুনের দাউ দাউ আঁচে অন্ধকারের বুক চিরে আলোর রেশ দেখা যাচ্ছে। এই এলাকাটা এতটা নির্জন হবে ভাবিনি, সত্যি। যাকগে, একদিকে ভালোই হলো। আচ্ছা, এখানে এই জঙ্গলে কোনো পশু নেই তো? শুভঙ্কর গিয়ে শ্রীতমার পাশের পাথরের ওপর গিয়ে বসল। ধুর, তুই মাঝে মাঝে এত ভয় পাস না খামোখা? মানে মাথা গরম হয়ে যায় সেসব দেখলে। তাছাড়া একটা কথা ভেবে দেখ, আমরা যদি এখানে আগুন জ্বালাই, সেই আগুন দেখে তো কোনো পশুও এখানে আসবে না। একটা জঙ্গলের মধ্যে একটা সেফটি সিকিউরিটিরও তো ব্যাপার আছে নাকি? একদম ঠিক বলেছ শুভ। এত ভয় পাস না, এই মুহূর্তটা জমিয়ে এনজয় কর। রোজকার অফিস আর ওই বসের বকুনি আর বাসের ঝামেলা, এসবের থেকে দূরে এখানে একটু শ্বাস নিয়ে নে ভালোভাবে। ওরা 3 জনেই নিজেদের মধ্যে এইসব আলোচনা করছে। ততক্ষণে অরিত্র নিজের ডায়েরি খুলে কি সব লিখে নিল। অরিত্রদা, এখানেও নিজের জার্নাল লিখবে? আরে মানছি, তুমি ভ্রমণ কাহিনী তোমার ছাত্রছাত্রীদের শোনাবে, কিন্তু এই অন্ধকারেও লিখতে বসলে? আসলে সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে বেশ ভালো লাগে আমার। আচ্ছা, এসব বাদ দাও তোমরা। অরিত্রদা, শুনেছি তুমি নাকি খুব সুন্দর গল্প বলো। তা এখানে একটা গল্প বলোই না। এই পরিবেশে
বেশ ভালো জমবে ব্যাপারটা। গল্প এখন? এই না না না, দাদার গল্প শুনে আগের বার 2 দিন ভয়ে রাতে লাইট জ্বেলে ঘুমিয়েছিলি। তোর কি মনে হয় আমরা সেটা ভুলে গিয়েছি? এখন তোর সেই কথাটা মনে আছে বলেই তুই আপত্তি তুলছিস? না না দাদা, এখন না, তাই না? ভিতু কোথাকার। এই দাদা, ওকে বাদ দে তো, তুই বল। হ্যাঁ হ্যাঁ অরিত্রদা, তুমি বলো। কৌস্তবের কথা বাদ দাও তো। এখন তোরা গল্প শুনবি? মানে দেরি হয়ে যাবে কিন্তু তাহলে ফিরতে। আরে তা হোক না, তুই বল। দেখ, এমনিতেও তুই আমাদের এখানে কোনো রকম কোনো ড্রিঙ্কস আনতে দিসনি, তারপর এখন যদি বলিস যে কোনো গল্পও বলবো না, তাহলে কিন্তু আমি অন্তত বলে দিচ্ছি যে এর পরবর্তী ক্ষেত্রে তোর কোনো রকম কোনো ট্রিপে আমরা আর নেই, এই আমি বলে দিলাম। শুভ কিন্তু রেগে যাচ্ছে অরিত্রদা, তুমি বরং গল্প বলেই ফেলো। শ্রীতমা হাসতে হাসতে বলল, সেই তো দেখছি। আচ্ছা বেশ, বলছি, তোরা রাগারাগি করিস না আর। এই বলে অরিত্র হাতের ডায়েরিটা ব্যাগের মধ্যে পুরে রাখল, কিন্তু ডায়েরিটা রাখতে গিয়ে সেই সকালের মুখোশটা ব্যাগ থেকে বেরিয়ে এলো। সেটা আর পুনরায় ব্যাগে ঢোকালো না অরিত্র, ওভাবেই পড়ে রইল মাটির ওপর। আগুনের সামনে থেকে সেটা কেমন যেন জ্বলজ্বল করে উঠল। সবাই বেশ উৎসুকভাবে অরিত্রর দিকে তাকিয়ে অপেক্ষা করছে ওর গল্প বলার জন্য। আগুনের মাঝে কাঠফাটার শব্দের মাঝ থেকে অরিত্রর ক্ষণক্ষণে শান্ত স্বর ভেসে এলো, এটা ঠিক গল্প নয়, বলতে পারিস আমার অভিজ্ঞতা। তবে আমার এখন মনে হয় এটা মনের ভুলই ছিল। তখন আমি সবেমাত্র ক্লাস 12, জিওগ্রাফি এক্সকারশনের জন্য আমাদের আসতে হয়েছিল। আমাদেরকে বিভিন্ন রোডের ভেহিকেল ডিটেলস নিতে বলা হয়েছিল, এই যেমন কোন রুটে কোন গাড়ি আসছে, কোন গাড়ি যাচ্ছে, এই সব। জায়গাটা ছিল এই চেন্নাই থেকে পন্ডিচেরি যাওয়ার জন্য 2 লেন ইস্ট কোস্ট রোড। সময়টা ছিল শীতকাল। আমার টিমে ছিল মোট 3 জন, আমি আর আমার 2 বন্ধু। আমাদের সার্ভে শেষ করে আমরা ফিরছিলাম, তখন প্রায় বিকেল 5টা বেজে গেছে। বাকি টিম অনেক আগেই সকালের সার্ভে করে গেছে। আমরা 3 জন একটা ছোট গাড়িতে করে ফিরছিলাম। আমাদের স্কুল থেকেই ওই গাড়িটা ঠিক করে দেওয়া ছিল। আমরা 3 জন ব্যাক সিটে আর সামনে একজন ড্রাইভার। আমাদের টিচার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উনি থাকতে পারেননি বেশিক্ষণ। সূর্যাস্ত হয়ে যাওয়ার পরেই, শীতকাল বলেই হোক আর যে কারণেই হোক, দ্রুত সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। আধো আলো আধো অন্ধকারের মাঝেই আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমার বাকি 2 বন্ধু ক্লান্তির চোটে গাড়িতেই নিদ্রামগ্ন হয়ে পড়ল। আমি জানলার পাশে বসে বাইরে মুখ বাড়িয়ে দেখছিলাম সেই অপূর্ব মায়াবী দৃশ্য। কি সুন্দর পড়ন্ত বিকেলে রাস্তার 2 পাশের সারি সারি গাছগুলো মাথা নুয়ে রয়েছে। শীতের হাওয়ায় গাছগুলো ঠিক মৃত শবদেহের মতো লাগছিল। কঙ্কালসার সেই চেহারা কি বিভৎস রূপ ধারণ করেছে ধীরে ধীরে। হঠাৎ ড্রাইভার আধো আধো বাংলায় আমাকে বলল, জানালার কাজ বন্ধ করে দিজিয়ে বাবু, ये রাস্তা আচ্ছা নেই হ্যায়। আমি তখনই প্রশ্ন করলাম, কেন, ভালো না কেন? कुछ देर बाद ही पता चल जाएगा। আমি তখন ড্রাইভারের কথার মাথা মুন্ডু কিছুই বুঝিনি, শুধু ওনার কথা মতো জানলা টেনে তুলে দিয়েছিলাম। এমনিতেও শীতের ঠান্ডা হাওয়ায় বেশ ঠান্ডাই লাগছিল, তবুও আমার কি মনে হলো জানলা আমি পুরো বন্ধ করিনি, খানিকটা খোলা রেখেছিলাম। এই আঙুলের 2টো করের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য হয় সেইটুকু। আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমি উৎসুক হয়ে বসে আছি ড্রাইভারের সেই কথার কারণ খোঁজার জন্য। হঠাৎ আমার চোখে পড়ল রাস্তার ধারে এক বহুরূপী দাঁড়িয়ে আছে। মুখে রয়েছে একটা মুখোশ। মুখোশটা দেখে মনে হচ্ছিল কোনো স্থানীয় দেবতার মুখের আদলে মাখা, তবু কেমন যেন বিভৎস লাগছে দেখতে। আমাদের গাড়ির ঠিক সামনে এসে দাঁড়ালো সে।
ড্রাইভার বহুবার হর্ন দিল, কিন্তু সে খোঁড়াতে খোঁড়াতে আমাদের জানলার পাশে এসে দাঁড়ালো। আমি অন্য কোনো দিকে তাকাতে পারছিলাম না। মনে হচ্ছিল কোনো এক অপ্রতিরোধ্য আকর্ষণ আমাকে পাথরের মতো স্থির করে দিয়েছে। ড্রাইভার এদিকে আমাকে চিৎকার করে বলছে, জানালা মত খোলিয়ে বাবু, উস তরফ মত দেখিয়ে। আমি বুঝতে পারছি যে ড্রাইভার গাড়ি রিস্টার্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভয়ে রীতিমতো তার প্রাণ যায় যায় অবস্থা। অথচ আমি তখনও বুঝতে পারছিলাম না যে ড্রাইভারের এত ভয় পাওয়ার কারণ কি হতে পারে। ধীরে ধীরে সেই বহুরূপী আমাদের জানলার ওপর হাত রাখল। হাত দেখে বোঝার উপায় নেই যে সে ছেলে কি মেয়ে। পরনে একটা সাদা রঙের জীর্ণ পোশাক, যা একেবারে পা অবধি লুটিয়ে পড়েছে। রাস্তার ধুলো এসে পড়েছে তাতে খানিকটা। আমি জানলাটা নামালাম না। একটুখানি যে ফাঁক ছিল সেটা ধরেই সেই বহুরূপী জানলাটা খোলার আপ্রাণ চেষ্টা করছে। আমি দেখতে পাচ্ছিলাম বহুরূপীর হাত ওই জানলার কাঁচে লেগে রক্তাক্ত হয়ে পড়েছে, কিন্তু তবুও সে দাঁড়িয়ে আছে। আমার ভীষণ ইচ্ছা করছিল ওই বহুরূপীর মুখ দেখার, কিন্তু তার আগেই ড্রাইভার জানি না কিভাবে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছিল। সেই বহুরূপীর হাত ছিটকে সরে গেলেও তার বাঁ হাতের অনামিকার আঙুলটা কেটে গড়িয়ে ভিতরে চলে এলো। আমি প্রচণ্ড ভয়ে ছিটকে সরে গেলাম। সেই রক্তের ছিটে খানিকটা আমার গায়ে এসে পড়ল। আমি ভয়ে শিউরে উঠেছি। পিছনে তাকিয়ে দেখলাম, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের চিহ্ন দেখলাম না। কোথায় সেই বহুরূপী? কোথায় সেই মানুষটা? একেবারে উধাও। আমি এদিকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। সামনে তাকিয়ে দেখি ড্রাইভার দুরন্ত গতিতে গাড়ি ছোটাচ্ছে। এদিকে আমার পাশের দুজন এত কিছুর পরেও কিভাবে অবলীলায় ঘুমোচ্ছিল তাই বুঝতে পারছিলাম না। এসব কি ছিল কাকু? উনি কে ছিলেন? আর গেলেনই বা কোথায় হঠাৎ করে? হঠাৎ আমার চোখ গেল ড্রাইভারের হাতের দিকে। সে এখন ভীষণ শান্তভাবে গাড়ি চালাচ্ছে। তার বাঁ হাতের অনামিকা আঙুলটা নেই। আমার শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। আমার পাশের দুজনকে আমি ডাকার চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ দিল না। আমার হৃদস্পন্দন বেড়ে চলেছে ক্রমশ। এদিকে রাত হয়ে আসছে। অন্ধকার ক্রমশ ছেকে ধরেছে চারিদিকে। হাওয়ার বেগে যেন গাড়ি ছুটছে। রাস্তার আশেপাশে কোনো গাড়ি নেই, শুধু গাছ আর জঙ্গল। মাঝে মাঝে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় আমি দেখতে পাচ্ছিলাম ড্রাইভার স্থিরভাবে বসে গাড়ি চালিয়ে যাচ্ছে। কতবার করে বললাম তোমাকে ওদিকে তাকিও না, কিন্তু শুনলে না। সেই তো তাকালে, ওর চোখের দিকে তাকালেই তো আর মুক্তি নেই। দেখবে দেখবে সেই মুখোশের আড়ালের আসল মুখ দেখবে। ড্রাইভারের গলাটা হঠাৎ কেমন যেন বদলে গেল। যে কিছুক্ষণ আগে হিন্দিতে কথা বলছিল সেভাবে গড়গড়িয়ে বাংলা বলছে কিভাবে? আমি উত্তেজনার চরমে তখন। ঠিক তখনই দেখলাম ড্রাইভার পিছন ফিরে তাকালো আমার দিকে, আমার চোখের দিকে। না, সে মানুষের মতো মুখ ফেরায়নি। তার শরীর সামনের দিকে ফিরে থাকলেও তার মাথাটা পুরোপুরি আমার দিকে ঘোরানো। তার মুখেও সেই এক মুখোশ, অবিকল একই রকম। ধীরে ধীরে নিজের হাতে মুখোশটা নামালো সে। তার চেহারার সে কি বিভৎসতা! একদিকে চোখ পুরো যেন কেউ খুবলে নিয়েছে। কপালের শিরা ত্বক ভেদ করে যেন উপরে উঠে আসছে। গালের একদিকের মাংসপিণ্ড নেই, শুধু মুখের চোয়ালটুকু সেখানে দেখা যাচ্ছে। ঠোঁট দুটো কাটা পুরোপুরি। সারা মুখে এক লম্বা ভয়ানক হাসি। গাড়ি তখনও শোঁ শোঁ শব্দ করে এগিয়ে চলেছে। দেখো দেখো, এদিকে দেখো, আমার চোখের দিকে তাকাও, তাকাও আমার দিকে। বলেছিলে না মুখোশের আড়ালে থাকা মুখ দেখবে?
হলো, ভয় পাচ্ছ? সেই ভয়ানক স্বর আমাকে পুরোপুরি বরফের মতো কঠিন বানিয়ে দিয়েছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে এই মুখের আদলটা আমারই মতো। হঠাৎ আমাদের গাড়ির সামনে একটা বড় ট্রাক এসে পড়ল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, যখন জ্ঞান ফিরেছিল তখন আমি আমাদের স্কুলের বরাদ্দ হোটেলের বেডে শুয়ে। জানতে পেরেছিলাম যে আমার বাকি 2 শাগরেদ নাকি যখন হোটেলে পৌঁছায় তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। এইটুকু বলে অরিত্র থামল। চারিদিকে এক অদ্ভুত নির্জন নীরবতা, শুধু আর শুধুমাত্র আগুনে কাঠ পড়ে যাওয়ার সামান্য শব্দ হচ্ছে। তারপর আর কিছু হয়নি? না, সেদিনের পরদিনই আমরা এক্সকারশন থেকে ফিরে আসি। আমার সেই 2 বন্ধু বলেছিল যে সারা রাস্তা নাকি তারাই জেগেছিল, আমি ঘুমিয়ে কাটিয়েছিলাম। তার মানে সবটা স্বপ্ন বলে ভেবেছো? ডেজাভুও হতে পারে, আবার স্বপ্নও হতে পারে। দেজাভু মানে? দেজাভু কিভাবে হতে পারে? ওই ঘটনা পরে আবারও হয়েছে তোমার সাথে? না, হয়নি। তবে ওই মুখোশ আর ওই বহুরূপীর কথা আমি আজও ভুলতে পারিনি। এতদিন অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু তেমন কোনো মুখোশ আমি আর দেখিনি। মাটিতে পড়ে থাকা অরিত্রর সেই কেনা মুখোশটার দিকে তাকিয়ে অরিত্র কথাটা বলল, আচ্ছা, মরাল অফ দ্য স্টোরি হলো এটা স্বপ্ন ছিল। তাই এবার এসব বাদ দাও আর চলো। এমনিতেও রাত অনেক বেড়েছে, দেখছো না কেমন চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে পুরো। কৌস্তব উঠে দাঁড়িয়ে বলল, এত তাড়াতাড়ি? তুই কি পাগল? বস আর একটু বস, দেখছিস না কত ভালো ওয়েদার। সেটাই তো, আর একটু বসি। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। পুকুরের থেকে কেমন অদ্ভুত ঠান্ডা হাওয়া, এদিকে চাঁদের আলো, সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ। তা যা বলেছিস, একেবারে মায়াবী ওয়েদার। এমন ওয়েদার ছেড়ে যেতে ইচ্ছেই করে না। সুদূর ওই লোকজনের ভিড় থেকে দূরে এলে এমনই তো শান্তি পাওয়া যায়। মাগো, এমন ওয়েদারে গান গাইতে ইচ্ছা করে রে পুরো। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাতে তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় তারপরে আর গানের কথা মনে নাই। শুভঙ্কর পুকুরের কাছে গিয়ে নিজের হাতটা 2 দিকে ছড়িয়ে দাঁড়ালো। হঠাৎ শুভঙ্কর দৌড়ে কৌস্তবের কাছে এসে বলল, এই কৌস্তব, ওই পুকুরের জলে আমি কারো ছায়া দেখলাম। আলোই নেই এখানে, তার আবার ছায়া দেখলি তুই? হ্যাঁ, আশ্চর্য রকমের মিথ্যে ভয় দেখাস। শ্রীতমা হাসতে হাসতে বলল, না রে, বিশ্বাস কর, আমি সত্যি বলছি। কিসের যেন একটা ছায়া পড়েছিল জলে, কেমন একটা হাতের ছায়ার মতো। বোঝো কাণ্ড, মানুষ নেই, এদিকে নাকি হাত আছে, তাও আবার আমরা কিছুই দেখতে পেলাম না। তুমি বলো অরিত্রদা, শুভ কি এবার বাড়াবাড়ি করছে না? না মানে আমরা তো সবাই এখানেই রয়েছি, তাহলে ও কিছু দেখলে বা কারো ছায়া দেখলে সেটা নিশ্চয়ই আমরাও দেখতে পাবো। আর তাছাড়াও এখানে তেমন কোনো তীব্র আলোও নেই যে কিছুর ছায়া পড়বে। হঠাৎ একটা ভয়ানক চিৎকার ভেসে এলো জঙ্গলের মধ্যে থেকে।
সাথে খনিতে কাজ করা লোকের পায়ে পড়ে থাকা বুটের শব্দ, যেন দৌড়ে যাচ্ছে কেউ। শ্রীতমা হঠাৎ চেঁচিয়ে বলে উঠল, এটা 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 কিসের আওয়াজ ছিল? কেউ চিৎকার করলো মনে হলো না? এখানে তো আমরা ছাড়া আর কারোর থাকার কথা নয়, তাহলে কে চিৎকার করলো? হ্যাঁ, এই অরিত্রদা কোথায়? কোথায় মানে? আরে এখানেই তো ছিল, কোথায় গেল? কিন্তু এখন তো নেই। আমি বারবার বলেছিলাম এখান থেকে চলো, জায়গাটা ভালো নয়, কিন্তু কেউ কেউ শুনলে তো। এসব কথা বলার সময় নেই এখন, অরিত্রদাকে খুঁজতে হবে, চলো। কিন্তু কিন্তু এই অন্ধকারের মধ্যে খুঁজবই বা কিভাবে? আর তার মধ্যে এত ঘুটঘুটে অন্ধকার। এই চল চল চল, আর এক মুহূর্ত দেরি নয়। সবাই যে যার ফোনের ফ্ল্যাশ লাইট বার কর, অরিত্রদাকে খুঁজতে হবে। এভাবে হাল ছেড়ে বসে থাকা তো যাবে না, তাই না? অরিত্রদার যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে কি হবে বলতো? নে আর সময় নষ্ট করা যাবে না, চল 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 খুঁজি। আচ্ছা আচ্ছা, তুমি ওই দিকটা দেখো, আমি এদিকটা দেখছি। আর কৌস্তব, তুই এই পুকুরের আশপাশে দেখ, প্লিজ প্লিজ ভালো করে দেখ। তিনজন তিন দিকে চলে গেল। কৌস্তব ওদের দুজনের মধ্যে একটু ভীতু। আসলে গ্রামের ছেলে, তাই ছোট থেকে ভূতের ভয়টা একটু বেশি। তার মধ্যে এমন একটা পরিবেশ দেখে গা ছমছমে ভাবটা আরো বেশি করে মনে ভয়ের সৃষ্টি করেছে। অরিত্রদা, 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 শুনতে পাচ্ছ আমার কথা? অরিত্রদা, তুমি কি এখানে আছো? কৌস্তব চিৎকার করে বলল। হঠাৎ পুকুরের জলের মধ্যে থেকে একটা ভ্যাপসা পচা গন্ধ কৌস্তবের নাকে এলো। বাবা গো, হঠাৎ এমন বিচ্ছিরি গন্ধ আসছে কেন? মনে হচ্ছে কোনো মরা প্রাণী পচে গেছে। কৌস্তব নিজের ফোনের ফ্ল্যাশ লাইট এদিক ওদিক ঘোরাতে লাগলো। হঠাৎ কৌস্তব জলের আওয়াজ পেতেই দেখতে পেল কিছু একটা দূরে পুকুরের জলে অর্ধেক পা ডুবিয়ে কেউ যেন বসে আছে। দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা, কিন্তু এই অন্ধকারে এই জায়গায় কোনো বাচ্চা আসবেই বা কোথা থেকে? কৌস্তব এক পা দু পা করে এগিয়ে গেল সেই দিকে। কে কে ওখানে? অরিত্রদা? কৌস্তবের গলার আওয়াজ পেয়ে বাচ্চাটি পুকুরের জলে পা নাড়ানো বন্ধ করে দিল। কে 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 তুমি? এখানে কি করছো এই অন্ধকারে? কৌস্তবের ফোনের ফ্ল্যাশ লাইট সেই বাচ্চাটির দিকেই স্থির হয়ে আছে। অন্ধকারে তার মুখটা দেখা যাচ্ছে না। পরনে একটা গাঢ় নীল রঙের গেঞ্জি, যেন আকাশের গাঢ় নীল রঙের সাথে মিশে গেছে সেই রং। কৌস্তব বুঝল এদিকে এগিয়ে আসতেই সেই ভ্যাপসা গন্ধ আরো তীব্রতর হয়ে উঠেছে। কে কে তুমি? এভাবে বসে আছো কেন? কৌস্তবের গলার আওয়াজ শুনে বাচ্চাটি পিছন ফিরল, কিন্তু পেছনে ফিরতেই কৌস্তব দেখতে পেল বাচ্চাটির গলার নৌলের কাছে একটা ছুরি বিদ্ধ। গল গল করে রক্তে ভেসে যাচ্ছে ওর শরীর। বাচ্চাটির মুখে লেগে আছে রক্ত, চোখ আছে, কিন্তু সেখানে কোনো দৃষ্টি নেই। কালো কুচকুচে দুটো চোখ, যেন এই রাতের অন্ধকার ওকে মিশিয়ে নিয়েছে নিজের সাথে। বাচ্চাটি নিজের হাতের মাংস নিজেই খুবলে খাচ্ছে। অসহ্য ভ্যাপসা গন্ধে দম বদ্ধ হয়ে আসছে কৌস্তবে। চোখের পলক ফেলতেও ভুলে গেছে সে। হৃদস্পন্দন
স্তব্ধ হয়ে আসার জোগাড়। ভয়ে আতঙ্কে তাকিয়ে রয়েছে কৌস্তব। বাচ্চাটা অদ্ভুতভাবে হেসে বলল, এসো এসো আমার কাছে। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ কেন? এসো। না না না। এই বলে কৌস্তব পালাতে গেলে ও বুঝতে পারল ওর পা দুটোকে দুটো হাত আঁকড়ে ধরেছে। কৌস্তব তাকিয়ে দেখল সেই বাচ্চাটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে, হাসতে হাসতে। মাটি থেকে দুটো কঙ্কালসার হাত কৌস্তবের পা দুটো চেপে ধরেছে লতার মতো। কৌস্তব চিৎকার করে উঠল। ফোনের ফ্ল্যাশ লাইটটা দপদপ করতে করতে নিভে গেল। শ্রীতমা জঙ্গলের মধ্যে খুব সন্তর্পণে হাঁটছে। ফোনের আলোটাও যেন এই অন্ধকার ভেদ করতে পারছে না। ঘুটঘুটে অন্ধকার, শুধু শুকনো পাতার উপর হাঁটার শব্দ শোনা যাচ্ছে। অরিত্রদা, 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 তুমি কি এখানে? অরিত্রদা। শ্রীতমা কাউকে দেখতে না পেয়ে শেষে উল্টো পথ ধরল। হঠাৎ শুকনো পাতার উপর কিছু শব্দ পেতেই সঙ্গে সঙ্গে ফোনের টর্চ ঘুরিয়ে বলল, কে? অরিত্রদা, অরিত্রদা, তুমি কি এখানে আছো? অরিত্রদা। হঠাৎ শ্রীতমা দেখল একটা মানুষ চার পেয়ে হেঁটে ওর দিকে এগিয়ে আসছে। মানুষটার মুখে একটা মুখোশ, কিন্তু এটা মানুষ নাকি অশরীরী সেটা ভেবেই শ্রীতমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। চার পায়ে হাঁটা মানুষটার পরনে সাদা পোশাক, তাতে লেগে আছে রক্তের ছিটে। কে? হঠাৎ শ্রীতমা নিজের পেছনে কারোর উপস্থিতি টের পেতেই বিদ্যুতের গতিতে পেছনে ফিরল। ফোনের টর্চটা হাতেই রয়েছে। ভয় পাচ্ছিস কেন? আমাকে চিনতে পারছিস না? আমি অরিত্রদা। সামনের মানুষটার মুখে রয়েছে মুখোশ। মুখোশটা কোনো দেবীর মুখের মতো দেখতে। বাদামি রঙের ওপর লাল রং দিয়ে কাজ করা, কপালে লাল রঙের তিলক আঁকা, চোখ দুটো জায়গাতেও লালচে রং। ভীষণ ভীষণ অদ্ভুত আর ভয়ানক ধরনের মুখোশ, যেন কোনো গ্রাম্য দেবীর মুখের আদলে বানানো এই মুখোশটা। কিন্তু অরিত্রদা, তুমি মুখোশ পরে আছো কেন? এখানেই বা কি করছো? অন্ধকারে লুকোতে গেলে মুখোশ তো পড়তেই হবে। শ্রীতমার সেই চার পেয়ে হেঁটে আসা মানুষটার কথা মনে পড়তেই পেছনে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই। অরিত্রদা, এখানে 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 একটা একটা কেউ। অন্ধকারে মুখের আড়ালে কত মুখোশ আছে, তুই ঠাউর করতে পারছিস না বুঝি? অরিত্রর গলাটা কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে। মুখোশটা ভীষণ অদ্ভুত লাগছে অরিত্রদা। মুখোশটা খোলো আর চলো, বাকিরা তোমাকে খুঁজছে। মুখোশের আড়ালে আমি কে দেখতে চাইছিস? অরিত্রদা, তুমি এমন অদ্ভুতভাবে কথা বলছো কেন? কি হয়েছে? তখনই শ্রীতমা কারুর চিৎকার শুনতে পেতেই শুনল অরিত্রর গলা। পালিয়ে যা, পালিয়ে যা তোরা সবাই, মুখোশের আড়ালে দেখিস না, পালিয়ে যা। দূর থেকে অরিত্রর গলাটা কেমন যেন সেই ধাতব ঘণ্টার শব্দের মতো প্রতিধ্বনিত হচ্ছে চারিদিকে। শ্রীতমা ভয়ে কথা বলতে পারছে না। যদি অরিত্রদা অন্য কোথাও থাকে, তবে যে ওর সামনে দাঁড়িয়ে আছে সে কে? শ্রীতমা কিছু বলার আগেই ওর হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। সামনের ব্যক্তির ঠোঁটে লেগে থাকা অদ্ভুত হাসি মুখোশের আড়ালেও বোঝা যাচ্ছে। মুখোশের আড়ালে কি আছে
দেখবে না? তার ক্ষণক্ষণে গলার স্বর ভেসে এলো। মুখোশ খুলতেই শ্রীতমা দেখল এটা কোনো মানুষ নয়, বরং কঙ্কালের মুন্ডু, যার হাত পাও ধীরে ধীরে কঙ্কালে পরিণত হচ্ছে। সেই কঙ্কাল সার হাত দুটো শ্রীতমার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। শ্রীতমা পেছোতে গিয়েও পড়ে গেল। শ্রীতমা বুঝল ওর ঘাড়ির কাছে কারো শীতল নিঃশ্বাস এসে পড়েছে। ভয় পাচ্ছ কেন? তাকাও তাকাও, যে দেখো মুখোশের আড়ালে কে, তাকিয়ে দেখবে না? সেই ক্ষণক্ষণে গলার স্বর আবারও শোনা গেল। ফোনের টর্চটা তপতপ করতে করতে নিভে গেছে অনেক আগে। চারিদিকে খুঁজেও কাউকে না পেয়ে আবারও বনফায়ারের কাছে ফিরে এলো শুভঙ্কর। এখানে কেউ নেই এখন। এদিকে ফোন করবে যে, সবার ফোন নাকি ব্যস্ত, কিছুই বুঝতে পারছে না শুভঙ্কর। এই সময়ে একসাথে সবার ফোন ব্যস্ত কিভাবে হতে পারে? ওরা তো অরিত্রদাকে খুঁজতে গিয়েছে, তাহলে সব কোথায় গেল? এই জায়গাতে আসার পর থেকেই একের পর এক খালি খারাপ জিনিসই হচ্ছে। একবার ফিরে আসুক, আর এক ফোঁটাও সময় নষ্ট করবো না। শুভঙ্কর মনে মনে বলল। হঠাৎ শুভঙ্কর দেখল শ্রীতমা, কৌস্তব এই দিকেই আসছে। তোরা কোথায় ছিলিস বলতো? সেই কখন থেকে খুঁজে যাচ্ছি তোদের। অরিত্রদাকে খুঁজতে গিয়ে তো নিজেরাই দেখছি হাওয়া হয়ে গেলি। একে অন্ধকার, তার উপরে অচেনা জায়গা, তার উপরে অরিত্রদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর তোরা যদি দুজন এরকম করে হঠাৎ করে হাওয়া হয়ে যাস, তাহলে আমি একা মানুষটা কোন দিকে যাই বলতো? তারপরে তোদের দুজনকে আবার ফোনে পাওয়া যায় না, কারণ দুজনের ফোনই একসঙ্গে নাকি বিজি। ব্যাটারি ডেড, তাই হয়তো। ব্যাটারি ডেট? এই, তোর কি আমাকে বোকা মনে হয়? ব্যাটারি ডেট হলে আবার বিজি বলে নাকি? এর মধ্যেও ঢপ দিচ্ছিস তুই? এসব বাদ দিলে হয় না। অরিত্রদা মনে হয় হোটেলে ফিরে গেছে। হোটেলে ফিরে গেছে মানেটা কি? কে বললো তোকে এই কথা? অরিত্রদা? শরীর ভালো লাগছিল না বলে চলে গেছে। ভারী অদ্ভুত ব্যাপার তো। শরীর খারাপ, এ তো বললেই হতো। এভাবে না বলে কয়ে চলে গেল কেন? আর গেল তো গেল, আমাদেরকে সঙ্গে করে নিয়ে গেল না? আর আমাদের চোখের সামনে দিয়েই চলে গেল, অথচ আমরা কেউই দেখতে পেলাম না। এই আবার কেমন কথা? না না, আমার কেমন যেন একটু খটকা লাগছে। আমি এত ঘুরে ক্লান্ত, একটু বসেই নি, তারপর ফিরবো। এই বলে কৌস্তব একটা পাথরের উপর বসে পড়ল। না না না, এখানে আর 1 মিনিটও নয়, আমাদেরকে এক্ষুনি ফিরতে হবে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। চল চল, ফিরি সবাই। একটু পরে যাই প্লিজ। শ্রীতমার কৌস্তবের কথা শুনে শুভঙ্কর আর না করল না। ও নিজেও একটা পাথরের ওপর বসে পড়ল। শুভঙ্কর নিজের ফোনটা অন করে অরিত্রকে ফোন করতে গেলে ভুল করে ক্যামেরা অন হয়ে গেল, ব্যাক ক্যামেরা। এদিকে ফোন হ্যাং করতে শুরু করেছে। হঠাৎ শুভঙ্কর খেয়াল করল ওর সামনে বসে থাকা কৌস্তব আর শ্রীতমার ছবি ক্যামেরায় ধরা পড়ছে না, বরং তার জায়গায় আসছে দুটো কঙ্কালসার চেহারা, যাদের মুখে অদ্ভুতভাবে লাগানো আছে এক ধরনের মুখোশ। বাদামি রঙের মুখোশে লাল রং। শুভঙ্করের হাত থেকে ফোনটা পড়ে গেল হঠাৎ। ভয়ার্ত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে দেখল শ্রীতমা আর কৌস্তব হাসি মুখে ওর দিকেই তাকিয়ে আছে। সে হাসির রহস্যের গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে এই অন্ধকারের স্পর্শে। শুভঙ্কর একটা ঢোক গিলল। সব ঠিক আছে তো শুভ? করে ঘামছিস কেন? কোনো কারণে কি ভয় পেয়েছিস?
শুভঙ্কর চমকে উঠে বলল, হ্যাঁ মানে না তো, না 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 না, ভয় কেন পাবো বল, ভয় পাবো কেন? আসলে অনেক রাত হয়েছে তো, তাই হয়তো। শুভ মনে হয় কিছু একটা ভাবছে। কি ভাবা হচ্ছে শুভ? মুখোশের কথা? মানে কিসের কথা? কিসের মুখোশ? হ্যাঁ, কিসের মুখোশ? এই যে আমরা সবাই তো সব সময় মুখোশ পরে থাকি। দুঃখ হলে হাসির মুখোশ, রাগ হলে শান্ত চেহারার মুখোশ, কান্না পেলে আনন্দের মুখোশ, আর মানুষ না হয়েও মানুষের মুখোশ। শ্রীতমা আগুনের জ্বলন্ত শিখার দিকে তাকিয়ে বলল কথাটা। শুভঙ্করের মনের আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। ভীষণ ভীষণ অস্বাভাবিক লাগছে সব কিছু। হঠাৎ এর মধ্যেও কৌস্তব তীক্ষ্ণ সুরে একটা আনকোড়া গানের কয়েকটা বলি বলে উঠল। মুখোশের যাকে তুমি চেনো, চেনো না যাকে মুখোশবিহীন। আমরা দুজন সত্য পুরুষ, নিজের ভেতর দুজনেই পরাধীন। শূন্যতায় প্রশ্ন থেকে দাঁড়ায় মনের খোলা ঘরে, দেওয়ালে চৌকাঠে আয়নায়। কি সত্য, তুমি না আমি? শেষের কথাটা বলার সাথে সাথেই শুভঙ্কর উঠে দাঁড়িয়ে পড়ল। এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত। না না, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমাদের আর থাকা ঠিক নয়। চল চল, হ্যাঁ এবার আমাদের যাওয়া উচিত। এই বলে শুভঙ্কর কাঁধে ব্যাগ চাপিয়ে চলে যেতে যাবে, তার আগে ওর কাঁধে কেউ হাত রাখল। কানের কাছে কেউ ক্ষণে স্বরে বলল, মুখোশবিহীন তাকে দেখবি না। শুভঙ্করের কাছে গলাটা কেমন যেন চেনা। ওর সারা শরীর শিথিল হয়ে পড়েছে। মুখ ফেরাতেই দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে কৌস্তব আর শ্রীতমা। শুভঙ্করের শ্বাস প্রশ্বাসের গতি ক্রমশ বেড়ে উঠেছে। এখানে 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 কিচ্ছু ঠিক নেই, এখানে কিচ্ছু ঠিক নেই। ঠিক তখনই শুভঙ্কর খেয়াল করল শ্রীতমা আর কৌস্তবের মাংসল শরীরটা ধীরে ধীরে কঙ্কালে পরিণত হচ্ছে। শুভঙ্করের দিকে তাকিয়ে হাসছে সেই দুটো কঙ্কালসার চেহারা। এক বিভৎস আষ্টে গন্ধে চারিদিক ভরে যাচ্ছে। আগুনের শিখা নিজের দুর্বলতা প্রকাশ করছে। সেই দুটো কঙ্কাল শুভঙ্করের দিকে এগিয়ে আসার আগেই শুভঙ্কর জোরে চিৎকার করে উঠল, না! শুভঙ্কর রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে। যে করেই হোক ওকে বাঁচতে হবে। অন্ধকারে কিচ্ছু দেখার উপায় নেই, শুধু চাঁদের আলোয় যেটুকু দেখা যাচ্ছে। শুকনো পাতায় নিজের পায়ের দৌড়ানোর শব্দ শুনতে পাচ্ছে শুভঙ্কর। হৃদস্পন্দনও সমান তালে বেড়ে চলেছে। হঠাৎ পায়ে কিছু একটা ধাক্কা লাগতেই শুভঙ্কর মাটিতে পড়ে গেল। এ কি শুভ, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? আমি কখন থেকে তোকে খুঁজছি বলতো? কে 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 ওখানে? কে? শুভঙ্কর ভয়ের সাথে জিজ্ঞাসা করল। কেন? আমি কৌস্তব, তোকে সেই কখন থেকে খুঁজছি। আমাকে তো সেই পাঠালি,
তারপর নিজেও কোথায় হাওয়া হয়ে গেলি? অরিত্রদার খোঁজ না করে তুই এভাবে এভাবে দৌড়াচ্ছিস কেন? কৌস্তব, তুই কিন্তু 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 তুই তো ওখানে ওখানে ছিলিস। আমি কোথায়? তুই তুই এত ভয় পেয়ে আছিস কেন? আরে উঠে উঠে দাঁড়া গিয়ে। কৌস্তবের হাত ধরে শুভঙ্কর উঠে দাঁড়ালো। অন্ধকারে কৌস্তবের মুখটাও বোঝা যাচ্ছে না ঠিক মতো। তুই এখানে কিভাবে এলি? তুই তো ওখানে ছিলিস। আমি কোথায় ছিলাম? তুই 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 সত্যি কৌস্তবই তো? তোর কি মনে হয় কৌস্তবের মুখোশ পরে এখানে অন্য কেউ দাঁড়িয়ে আছে? মুখোশ 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 না থেকেও মুখোশ আছে, আবার মুখোশ থেকেও মুখোশ নেই। মানে মানেটা কি? হ্যাঁ, মুখ না থেকেও মুখোশ আছে, আবার মুখোশ থেকেও মুখ নেই, মুখ থেকেও মুখোশ নেই। ওফ, আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। এই কৌস্তব, কৌস্তব, বল না ভাই, মানেটা খোলসা করে একটু বল না। আমার হাত ধরে দেখ, দেখ আমি সত্যি কৌস্তব নাকি অন্য কেউ। এই বলে কৌস্তব শুভঙ্করের দিকে এক পা দু পা করে এগিয়ে এলো। শুভঙ্কর টের পেল ওর গলার কাছে খুব শক্ত কিছু, অনেকটা হাড়ের মতো কিছু জড়িয়ে যাচ্ছে। শুভঙ্কর ছিটকে সরে এসে বলল, এই 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 সরে যাও, সরে যাও বলছি, সরে যাও। একদম একদম আমার কাছে আসবে না। না 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 না, একদম আমার কাছে আসবে না। যাও, দূরে যাও, দূরে যাও, তুমি সরে যাও। তুমি যেই হও, দেখো তুমি যেই হও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো। যাও যাও, সরে যাও, একদম আমার কাছে আসবে না। না, একদম না। তখনই আবার ক্ষণক্ষণে সেই স্বরের চিৎকার করে হাসির শব্দ ভেসে এলো। মুখ নাকি মুখোশ? সেই ক্ষণক্ষণে গলার স্বর যেন ক্রমশ আঘাত করছে ছুরির মতো। শুভঙ্কর পাগলের মতো ছুটছে ছুটছে সেই পুরনো মন্দিরের দিকে, যেখানে ওরা গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল। কানে শুধু একটাই কথা ভেসে আসছে, মুখোশ থেকে বাঁচতে হলে পালাতে হবে, পালাতেই হবে। শুভঙ্করের মনে হচ্ছে এই অন্ধকারের মধ্যেই যেন লুকিয়ে আছে অসংখ্য মুখোশ। সেই সব মুখোশ ওর দিকেই এগিয়ে আসছে। বিভৎস সেই মুখোশে লেগে আছে অদ্ভুত একটা হাসি। অন্ধকারে ছুটতে ছুটতে হঠাৎ শুভঙ্কর দেখতে পেল দূরে ওদের গাড়ি দাঁড় করানো সেই মন্দিরের পাশে। কিন্তু এ কি ড্রাইভারের সিটে বসে আছে অরিত্রদা। গাড়ির দরজা খোলা। অরিত্র বিস্ফারিত চোখে শুভঙ্করের দিকে তাকিয়ে চিৎকার করছে, দৌড়ো শুভ, পালিয়ে আয় জলদি, ও তোর পিছনেই আছে, দৌড়ে আয় জলদি। আসছি, আমি আসছি দাদা, আমি আসছি দাদা, তোর কাছে আসছি, আমি এক্ষুনি আসছি তোর কাছে। শুভঙ্কর হাঁপাতে হাঁপাতে বলল,
কোনো ক্রমে দৌড়ে গাড়িতে উঠল শুভঙ্কর। ড্রাইভারের পাশের সিটে বসে দরজাটা সশব্দে বন্ধ করে গাড়ির জানালার কাঁচ তুলে দিল। রীতিমতো হাঁপাচ্ছেও, কোনো কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছে সে। কিন্তু অরিত্র এখানে কি করে এলো, আর কিভাবেই বা জানল যে শুভঙ্কর এই দিকেই আসছে? শুভঙ্কর বুঝল গাড়ি চলতে শুরু করেছে। ওদিকে পেছনে ফেলে আসা মন্দির থেকে ঘণ্টার শব্দ আসছে। শুভঙ্কর এতক্ষণ বিরাম নেওয়ার পর জানালার বাইরের দিকে তাকিয়ে বলল, দাদা দাদা তুই এখানে কিভাবে এলি? আর আমি যে এখানে আসবো সেটাই বা তুই কি করে জানলি? এসব কি হচ্ছে দাদা? এসব কি হচ্ছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, এগুলো কি হচ্ছে দাদা? এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? না না, আমার আর মাথা কাজ করছে না। দাদা তুই বল আমাকে, এইগুলো কি হচ্ছে? শুভঙ্কর দেখল বাইরের অন্ধকার থেকেও এই গাড়ির ভেতরের যে নীরবতার অন্ধকার তৈরি হয়েছে সেটা আরও অনেক বেশি গাঢ়। তীব্র বেগে গাড়ি এগিয়ে চলেছে। শুভঙ্কর নিজের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পাশে তাকাতেই বরফের মতো শিথিল হয়ে গেল ওর শরীর। ড্রাইভারের সিট খালি, কেউ নেই ওখানে, অথচ গাড়ি দিব্যি এগিয়ে চলেছে সঠিকভাবে। ঘুটঘুটে অন্ধকারেও গাড়ির স্টিয়ারিং ঘুরছে, কেউ নেই ওখানে। শুভঙ্কর পাথরের মতো স্থির হয়ে গেছে, বুঝতে পারছে না ওর সাথে এসব কি হচ্ছে। এই মুখোশের আসল রহস্য কি রহস্য রয়েছে এই মুখোশের আড়ালে? হঠাৎ শুভঙ্করের খেয়াল হলো ও এতক্ষণ যতগুলো মুখোশ দেখেছে সবকটাই সকালে দেখা অরিত্রর ঘরে ঝুলিয়ে রাখা সেই মুখোশের মতো। কিছু একটার প্রভাবে হঠাৎই বিদ্যুতের গতিতে শুভঙ্করের খেয়াল এলো ও একবার পড়েছিল একটা ম্যাগাজিনে এই পৃথিবীতে নাকি বেশ কিছু অভিশপ্ত মুখোশ রয়েছে, যে মুখোশ নাকি অশরীরীকে আশ্রয় দেয়, তার রক্তের খিদে মেটাতে সাহায্য করে সেই বিভৎস মুখোশগুলো। গলার কাজটা কেমন একটা যেন হচ্ছে, ঢোক গিলতেও অসুবিধা হচ্ছে শুভঙ্করের। গাড়ির লুকিং মিররে শুভঙ্কর দেখতে পেল গাড়ির ব্যাক সিটে বসে রয়েছে কৌস্তব আর শ্রীতমা। ওদের দুজনের সেই কঙ্কালসার চেহারা, ওদের মুখে লেগে আছে রক্তের ছিটে। ওদের সরু হাতগুলো শুভঙ্করের দিকে এগিয়ে আসছে ক্রমশ, ওর মাংস খুবলে খাবে বলে। ওদের মুখে একটা অদ্ভুত হাসি লেগে আছে, ওদের মুখে তখনও সেই মুখোশ। শুভঙ্কর নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করলো, গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা কিছুতেই খুলছে না। প্রচণ্ড শক্তি দিয়ে চেষ্টা করলো শুভঙ্কর, হাত কেটে রক্ত পড়তে শুরু করেছে। অবশেষে দরজা খুলল। গাড়ির দরজা খুলে কোনো রকমে ঝাঁপ দিল বাইরে। অন্ধকারে ছিটকে গেল রাস্তার পাশে। পিচের রাস্তায় ঘষা খেয়ে হাত কেটে গেছে, কপালের এক পাশেও গুরুতর চোট পেয়েছে শুভঙ্কর। ব্যথায় আর ভয়ের মিশ্রণে নিজের জ্ঞান হারাতে বসেছে ও। রাস্তার অপর প্রান্তে ও ঝাপসা চোখে দেখতে পাচ্ছে একটা লোক দাঁড়িয়ে আছে। বেশ খানিকটা দূরে একটা স্ট্রিট লাইটের আলো এসে পড়েছে তার দিকে। তার পরনে সাদা রঙের কাপড় আর মুখে সেই মুখোশ। যেন কোনো মুখোশের দেশের দ্বার খুলে গেছে, যেখানে সত্যিগুলো মিথ্যের মুখোশ পরে নিয়েছে। সেই ব্যক্তি ধীরে ধীরে নিজের মুখোশ খুলল। হে কি, অরিত্রদা ওখানে দাঁড়িয়ে আছে, মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি। কিন্তু মুখটা
একদিকের চোখ পুরো যেন কেউ খোবলে নিয়েছে, কপালের শিরা ত্বক ভেদ করে যেন ওপরে উঠে আসছে। গালের একদিকের মাংসপিণ্ড নেই, শুধু মুখের চোয়ালটুকু সেখানে দেখা যাচ্ছে। ঠোঁটগুলো পুরোপুরিভাবে কাটা, সারা মুখে একটা লম্বা ভয়ানক হাসি। শুভঙ্করের হঠাৎ খেয়াল হলো ওর বাম হাতের অনামিকার আঙুলটা কেটে গেছে। যে আঙুলের শিরার যোগ সোজা হৃৎপিণ্ডের সাথে, সেই শিরাটা কেটে গেছে। গলগল করে রক্ত পড়ছে। রক্তের ভ্যাপসা পচা গন্ধ চারিদিকে আরো বিভৎস করে তুলেছে। শুভঙ্কর দেখতে পাচ্ছে সেই দূরের মানুষটা ওর হাতের মুখোশ নিয়ে শুভঙ্করের দিকে এগিয়ে আসছে, এক পা করে। কানের কাছে একটা সেই ক্ষণক্ষণে স্বরে বলা শব্দ ভেসে আসছে, মুখোশ না থেকেও মুখোশ আছে, আবার মুখোশ থেকেও মুখোশ নেই। কোনো কিছুই যেন এই দুনিয়ার আসল নয়, সবটাই লুকিয়ে আছে এক একটা মুখোশের আড়ালে, যে মুখোশ আড়াল করে দেয় বিভিন্ন রূপ, বিভিন্ন সত্যিকে। শুভঙ্করের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, শরীর মন সব একেবারে অসাড় হয়ে পড়েছে। অবচেতন মন হয়তো মৃত্যুকেই দেখতে পাচ্ছে সামনে। জ্ঞান ফিরতেই শুভঙ্কর নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করল। ধরফর করে উঠে বসতে যেতেই একজন নার্স এসে ওকে বাধা দিয়ে বলল, এ কি, আপনি কি করছেন? আপনি অসুস্থ। কাল রাতে একজন আপনাকে রাস্তার পাশে আহত হয়ে পড়ে থাকতে দেখে এখানে অ্যাডমিট করিয়ে দিয়ে গেছে। কে কারাতে অ্যাডমিট করিয়েছে আমাকে এখানে? কারাতে অ্যাডমিট করিয়েছে আমাকে? ও মা গো, কে অ্যাডমিট করিয়েছে আমাকে কাল রাতে এখানে? কথা বলতে গিয়ে শুভঙ্কর বুঝল ও দুর্বলতার জন্য কথাও বলতে পারছে না। কাল রাতে কি হয়েছিল? আপনার গলায় কিছু ভারী জিনিসের আঘাত লেগেছে। মেজর ইনজুরি হয়েছে বলে কথা বলার অসুবিধা হবে আপনার। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। নার্স বেরিয়ে যেতেই শুভঙ্কর খেয়াল করল ওর বেডের পাশের টেবিলে একটা বাক্স রাখা। বাক্সটা কোনো রকমে হাতে নিয়ে খুলতেই শুভঙ্কর দেখল তাতে একটা মুখোশ রাখা, সেই বাদামি রং আর লাল রঙের মুখোশ। পাশে একটা কাগজে লাল অক্ষরে লেখা রয়েছে, গেট ওয়েল সুন অ্যান্ড রিমেম্বার, মুখোশ না থেকেও যেমন মুখোশ আছে, আবার মুখোশ থেকেও মুখোশ নেই। এই মুখোশটা তোমার জন্য, এতে বহুরূপী। আমাদের চেনা দুনিয়ার মুখোশের আড়ালে অচেনা এক দুনিয়া, কিছুটা সত্যি, কিছুটা মিথ্যে, কিছুটা প্রকাশ্য, আর বাকিটা সম্পূর্ণ মুখোশের আড়ালে।